ওকে, টেস্ট ডাটা এন্ড ট্রেন ডাটা বোথ আর সেম, ঠিক আছে? তো এর আগে আমরা ট্রেন টেস্ট স্প্লিট করলাম না? একটা ডাটা সেট থেকে ট্রেন টেস্ট স্প্লিট করলাম না লাস্ট ক্লাসে? কত পার্সেন্ট স্প্লিট করলাম? কারো কি মনে আছে? হ্যাঁ, কারো কি মনে আছে কত পার্সেন্ট স্প্লিট করছি? একটাতে 75% রাখছি আর একটাতে 25% রাখছিলাম, তাই না? হ্যাঁ দাদা। তো 25% কোনটাতে রাখছি আর 75% কোনটাতে রাখছি বলেন? ট্রেনে 75% আর টেস্টে 25%। এক্স্যাক্টলি। তো এটা হলো যে আমাদের ট্রেনিং ডাটা সেট। আমাদের আমাদের অ্যাকচুয়ালি দুটো ডাটা সেট দেওয়া আছে। দুটো ডাটা সেটে ফিক্স করে দেওয়া আছে, তাই না? যে এটা ট্রেনের জন্য হবে আর এটা টেস্টের জন্য হবে, তাই না? এটা ট্রেন, এটা টেস্টের জন্য হবে। তো আমাদের তো কাজ অনেকটা সহজ হয়ে গেল, তাই না? তো এই ধরনের যদি আলাদা আলাদা ডেটা থাকে, একটা আমরা করলাম যে কোন একটা আমাদের কাছে একটা লেজিটিমেট একটা ডেটা আছে, যেখানে আমাদের কোনো টেস্টিং ডাটা সেট নাই। তো আমরা ট্রেনিং ডাটা সেটকে স্প্লিট করে এজ এ টেস্টিং ডাটা সেট হিসেবে এটাকে আমরা আবার চালাইতেছিলাম, তাই না? লিনিয়ার রিগ্রেশনে। So right now we have two data set. Which one? First one is train data set, another one is test data set. As usual, traditional method, তাই না? আমাদের জন্য এটা আর একটু সোজা হয়ে গেল। সো আমরা এখন শুরু করি তাহলে এই বিগ মার্ট সেলস অ্যানালাইসিসে। সো এখানে দেখেন যে সবগুলো একসাথে দেওয়া আছে, যা যা লাগবে আমাদের এনপিপিডি, পিএলটি, এসএনএস সবকিছু ইনপুট করা আছে। আমরা জাস্ট এটাকে রান করব। দেন এটাকে কি করছে, আহ, এগুলোকে রান করছে। একটা ডাটা সেটের ভেরিয়েবল রাখছে ট্রেন আর একটা রাখছে টেস্ট। তো দুইটাকে কল করছে, ট্রেনটাকে আগে চেক করছে, ট্রেনের হেড দিয়ে টপ 5 বা টপ 10 চেক করছে, তাই না? ডিসক্রিপশন অফ অ্যাট্রিবিউটস এখানে দেয়া আছে, যে আইটেম আইডেন্টিফায়ার, আইটেম ওয়েট সবকিছু দেয়া আছে সুন্দরভাবে। তো লিঙ্কডইনেও চাইলে আপনারা এইভাবে ইউজ করতে পারেন আর কি, যে প্রত্যেকটা যে আপনার যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করুন, প্রত্যেকটা অ্যাট্রিবিউট বলতে কোনগুলোকে বলা হচ্ছে বলেন তো? কলামের হেডিং গুলোকে, আইটেম আইডেন্টিফায়ার, আইটেম ওয়েট, ঠিক আছে? যেটা কাকে রিপ্রেজেন্ট করে? ওই কলামে যতগুলো রো আছে ওই রো এর ডেটা গুলোকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? নাও নেক্সট হলো যে উই ওয়ান্ট টু প্রেডিক্ট দি আইটেম আউটলেট সেলস ভ্যালু। আমরা কি কি প্রেডিক্ট করতে চাচ্ছি? আইটেমের আউটলেট সেলস ভ্যালু প্রেডিক্ট করতে চাচ্ছি। তো এটাকে আমরা কিভাবে প্রেডিক্ট করব, আমরা এটা একটু চেক করি। ট্রেন ডট শেপ এন্ড টেস্ট ডট শেপ দিয়ে আমরা চেক করে দেখলাম, কি কি চেক করে দেখলাম? ডাটা দিয়ে বুঝতে পারতেছে না, আউটপুট দিয়ে আমরা কি রো এন্ড কলাম চেক করতেছি, তাই না? নেক্সট আবার হেড 5 দিয়ে আবার সেম জিনিসটা আমরা আবার চেক করে দেখলাম যে আসলে কি হচ্ছে। তারপর টেস্ট হেড দিয়ে আমরা সেম জিনিসটা চেক করে দেখলাম। তো এখন as you can see, the item outlet sales column is missing the test.csv file, so we will not use this for now. Instead we will split our train csv. মানে কি, আমার যে এই আইটেমটা আছে, আমরা অ্যাকচুয়ালি কি প্রেডিক্ট করতে যাচ্ছি? আইটেম আউটলেট সেলস ভ্যালু প্রেডিক্ট করতে যাচ্ছি। এটা ট্রেনিং ডাটা সেটে এটা আছে, আউটলেট, এই যে কি বলে, আইটেম আউটলেট সেলস আছে এই যে এই জায়গায়। বাট আমাদের কি টেস্ট ডাটা সেটে এইটা নাই, দেখছেন? আউটলেট টাইপ পর্যন্ত আছে, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে বলতেছে আপাতত আমরা কি করব, আমাদের যে ট্রেনিং ডাটা সেটটা আছে, ট্রেনিং ডাটা সেটে যেহেতু আছে, আমরা এটার উপর ধরে আগাবো, এটার উপর ধরে কি আগাবো। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, লাস্ট প্রজেক্টে আমাদের প্রাইসটা কিন্তু প্রথম কলামে ছিল, তাই না? যেটা আমাদের মেন আউটপুট। আর এখন কোথায় আছে মেন আউটপুটটা? একদম লাস্টের দিকে আছে। তো প্রথম কলামে যদি থাকে ওইটাকে কিভাবে ড্রপ করা হয় বা ওইটার কলামটা কিভাবে রিমুভ করা হয়, এই জিনিসটা তো শিখলাম। বাট একদম লাস্টের দিকে থাকলে বা কোনো একটা মাঝখানে থাকলে এটাকে কিভাবে আইডেন্টিফাই করে, এটাকে কিভাবে আউট করতে হয়, এই যে এই কলামের নামগুলো, এই জিনিসগুলো তো দেখি নাই। তো এইগুলো আজকে আমরা এখানে দেখবো, ঠিক আছে? তো ডাটা ক্লিনিং, যার জন্য খুবই রেগুলার একটা ফ্রেজ ইউজ করছে, ট্রেন ডট ইনফো। এটাকে রান করলাম, নাল ভ্যালু আছে কি নাই, কি বলতেছে এখানে বলেন? কেউ কি আইডেন্টিফাই করতে পারছেন কি বলতেছে ভাই এখানে? আইটেম ওয়েটে 1463 টা আপনার নাল ভ্যালু আছে। ওকে, আউটপুট সাইজেও আপনার নাল ভ্যালু আছে।
তার মানে কি আমার আচ্ছা যে বুঝতে কয়টা আছে তার ভিতরে এগুলো নাল ভ্যালু আছে, তাই না? হ্যাঁ So we have missing values in the item weight and outlet size column. We need to input মানে কি? এটা কিন্তু ইনপুট বলে না, ইনপুট মানে হলো যে যেখানে নাল ভ্যালু আছে ওইখানে কি রিপ্লেস করে দেয়া। These missing values with appropriate one. We usually replace missing values in numerical columns with কি mean. আমি এই জিনিসটা লাস্ট এই হাইপোথিসিস টেস্টিং এর আগের ক্লাসে দেখাইছিলাম না, এটা ইন ক্যাটাগরিক্যাল কলামস উইথ মোড। মানে কি দেখেন, এটা কিন্তু একেবারে ফিক্স করে দিছে যে নরমালি যেগুলো আমাদের নিউমেরিক্যাল কলাম মানে কি নাম্বার রিলেটেড যে কলামের রো গুলো থাকে এগুলোকে আমরা কি দিয়ে করি, মিন দিয়ে করি। আর যদি কোনো ক্যাটাগরি যেখানে স্ট্রিং ফরম্যাট, যেখানে টেক্সট লেখা থাকবে, এই যে স্ন্যাক ফুডস, ডেইরি, এই ধরনের যেগুলো থাকে এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব বলতেছে, এগুলোর ক্ষেত্রে মড ইউজ করতে হবে। বুঝা গেল বিষয়টা? ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমরা নেক্সট স্টেজে যাই, রিপ্লেসিং মিসিং আইটেমস উইথ মিন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, মিন ভ্যালুটা তো আগে ফাইন্ড আউট করতে হবে। আমরা মিন ভ্যালুটা আগে ফাইন্ড আউট করছি যে আসলে কত আমরা ইয়ে করতেছি। এটা আসলে এই জায়গায় ফাইন্ড আউট না করলে হয়, বাট আমরা এটা ফাইন্ড আউট করছি এই কারণে আসলে কোনটা আমরা আইটেম ওয়েট হিসেবে কোনটা কত দিচ্ছে এই জিনিসটা জানার জন্য। ঠিক আছে, নেক্সট আমরা এই যে ট্রেন আইটেম ওয়েট এখানে ফিল না, মানে যেটাতে নাল ভ্যালু আছে ওইটাতে ফিল করার জন্য বলতেছে কি দিয়ে, আইটেম ওয়েট ডট মিন, যে মিন ভ্যালু আছে ওইটাকে রিপ্লেস করে দিতে। তো সে করে দিচ্ছে, করে দেওয়ার পরে সে চেক করতেছে যে আমার নাল ভ্যালু আছে কি নাই। তো এখানে কি নাল ভ্যালু পেয়েছে? পাই নাই, তাই না? নাল ভ্যালু নাই, there is no null value present here. Now replacing outlet size using mode. So আমরা এখানে কি কি জিনিস শিখলাম, আজকে কি কি জিনিস শিখতেছি। একটা হলো যে নিউমেরিক্যাল নাম্বার কিভাবে মিসিং হইলে এটাকে কিভাবে করে এই জিনিসটা তো দেখাচ্ছি, বাট ক্যাটাগরিক্যালটা মোস্ট প্রবাবলি আমি আপনাদেরকে দেখাই নাই, তাই না? তো আজকে আমরা নতুন কিছু শিখতেছি যেটা হলো যে ক্যাটাগরিক্যাল। তো এটাকে আমরা ভ্যালু কাউন্টস দিয়ে আমরা চেক করতেছি যে আমাদের কি কি ক্যাটাগরি আছে। আমাদের মিডিয়াম আছে, স্মল আছে, হাই আছে। আমরা কোনটা নিব তাহলে বলেন তো দেখি এখান থেকে? মিডিয়াম, মিডিয়ামটা নিব। কেন মিডিয়ামটা নিব? কারণ এটা মিডিয়ামটা বেশি আছে। সবচেয়ে বেশি আছে, এটা হাইস্ট। মানে কমন ইউনিট, তাই না? আমরা কমন ইউনিট বের করছি না এটা। ওকে, সো ট্রেন আউটলেট সাইজ ডট মুড দিয়ে আমরা আবার এটাকে এই কি বলে ক্যালকুলেটিভ ভাবে এটাকে প্রুভ করলাম যে আসলে এই মিডিয়ামটা এজ এ মোড হিসেবে এটাকে ব্যবহার করা যাবে। নেক্সট আমরা এটাকে রান করে দিই। নেক্সট হলো যে দিস রিটার্নস এ ডেটা ফ্রেম, উই ক্যান টেক আউট রো টু গেট দি অ্যাকচুয়াল ভ্যালু অফ দি মোড। আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়ার জন্য, যেমন এখানে কেন এখানে মোড 0 দিয়ে কেন করছে, অ্যাকচুয়াল আউটপুটটা পাওয়ার জন্য। আমি যদি এখানে শুধুমাত্র এই মোডটা যদি চালাইতাম, এটা চালাই, তাহলে আমাকে কি ইন্ডেক্স নাম্বার দিচ্ছে, ঠিক আছে? আমি যদি এখানে এইটা যদি চালাই এইভাবে, তাহলে আমাকে কি দিচ্ছে, অনলি আউটপুট দিচ্ছে। আউটপুট ইজ হুইচ ওয়ান আউটপুট? আউটপুট ইজ মিডিয়াম, তাই না? তো মিডিয়ামটা আমরা এই জায়গায় রান করছি। দেন আমরা এখন কি করব, রিপ্লেস। সে আগের মতো রিপ্লেস করবো, আর কিছুই না, জাস্ট এই যে আউটপুট এইভাবে, ঠিক আছে? আমরা এইভাবে রিপ্লেস করতেছি এই জায়গায়। দেন রিপ্লেস হয়ে যাওয়ার পর আমরা চেক করতেছি নাল ভ্যালু আছে কি নাই। নাল ভ্যালু আছে, 0 নাল ভ্যালু, তাই না? সো all our missing values are inputted, so now we are good to go. আমরা এখন যেতে পারি। তো আমরা এখন টেল দিয়ে চেক করতেছি যে আমাদের আসলে কি অবস্থা ট্রেন ডাটা সেটে, আমাদের কি আসলে কি হয়েছে কি হয় নাই। আমরা এটার জন্য চেক করতে সব জায়গায় মোটামুটি হয়েছে, ঠিক আছে? তো নেক্সট আমরা if you take a look at the item fact content column, you will notice unusual entry reg বলতে মানে reg ডট এই ধরনের কিছু একটা হয়তো বা থাকতে পারে। আমরা একটু দেখি এই ধরনের আইটেম ফেড কন্টেন্ট, এই যে। তো এখানে একটা বিষয় কি, যে আমরা অফেন উই ফেস দিস টাইপ অফ ইস্যু আমাদের রেগুলার বেসিস প্রফেশনাল লাইফে, অ্যাজ ওয়েল এজ যারা রিসার্চার তারা এই জিনিসটা ফেস করে। কোনটা ফেস করে? আমরা যে কোনো ডাটা থেকে যখন ডাটা এক্সট্রাক্ট করি, দেয়ার ইজ সো মাচ কি বলে, কি বলে এই অ্যাম্বিগুয়াস ডেটা। তো এই যে অ্যাম্বিগুয়াস ডাটাগুলো কিরকম হয়, যেমন মাসিক ভিত্তিক অ্যাম্বিগুয়াসটা কিরকম হয়, অনেক সময় কোনো জায়গায় ফুল ফর্মটা লেখা আছে জানুয়ারি, আবার কিছু জায়গায় জান লেখা আছে, বুঝতে পারছেন?
এখন আপনি তো জানুয়ারি, আপনি চোখে দেখতেছেন এটা অ্যাকচুয়ালি জানুয়ারি, তো আপনি জানুয়ারি ধরে সবগুলোকে করতেছেন, বাট ওইটা এজ এ কম্পিউটার হিসেবে, এজ এ পাইথন কোডার হিসেবে, পাইথন কোডে সে এটাকে কি দুইটা আইটেম হিসেবে ধরবে, একটা কি জান আর একটা জানুয়ারি, তাই না? তো আমাদেরকে এগুলোকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। এদের আমরা রেগুলার রাখতে পারবো, এদের কি করতে পারবো, আরইজি তে ফর্ম করতে পারবো বাকিগুলো, তাই না? এই জিনিসগুলো কি এটাকে তো রেগুলারেও তো নেওয়া যায়, সমস্ত আরএসজি গুলোকে রেগুলার করে ফেললাম, রিপ্লেস। হ্যাঁ, এই জিনিসটা তো যে কোনো একটা তো অবশ্যই আমাদেরকে করতে হবে, তাই না? তো এটার জন্য আমরা, তো এটার আমরা এই জন্য আমরা কি করি, আমরা এই জন্য চেক করি যে আমাদের যে যে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট গুলো আছে এগুলোর আগে আমরা কমন ডেটা আমরা বের করি। যেমন কিছুক্ষণ আগে কমন ডেটা মোড বের করছি না, এই যে এখানে এই যে এই জিনিসটা বের করছি না, ভ্যালু কাউন্টস করছি না, ভ্যালু কাউন্টস দিয়ে আমরা অ্যাকচুয়ালি কমন ডেটা চেক করি। যে এখন আমি যদি এটা দিয়ে ভ্যালু কাউন্টস দিয়ে চেক করি, সে ধরেন যে আমি যদি ভ্যালু কাউন্টস দিয়ে চেক করি যে আইটেম ফ্যাট কন্টেন্ট, ঠিক আছে, আইটেম ফ্যাট কন্টেন্ট, এটা কপি দিলাম আর এটাও কপি দিলাম, ঠিক আছে। তো আমি এখন চেক করি আসলে কি অবস্থা এটার। এই জায়গায় কি হবে, আইটেম ফ্যাট কন্টেন্ট হবে, তাই না? তো আমি এই জায়গায় দিই, দেখেন এই জায়গায় আমার ইভেন এলএফটাও আমাকে কি করতে হবে, লো ফেটে কনভার্ট করে দিতে হবে, বুঝতে পারছেন? রেগুলারটা কি করে দিতে হবে, আরইজি থেকে রেগুলারে বানাই দিতে হবে। আবার নিচে আরেকটা লো ফেট আছে, বুঝতে পারছেন? তো এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা খুব খুব ফেস করি, যারা আমরা রিসার্চ করি বা যারা থিসিস লিখি। আমি আন্ডারগ্রেডে প্রচুর প্রচুর ফেস করছি। আমি এই কি বলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বাংলাদেশ এই যে কি বলে এটা, বাংলা স্ট্যাটিস্টিক্স ব্যুরো, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স ব্যুরো ডেটা নিয়ে আমি কাজ করছি। এত এত বাজে, মানে ওইখান থেকে ডাটা এক্সট্রাক্ট করা এত টাফ। ডাটা এক্সট্রাক্ট করতে আমার মানে 4 থেকে 5 মাস লাগছে। এখন ডাটা এক্সট্রাক্ট করার পর আবার এই ধরনের কাজ, তখন তো আর আমি পাইথন ওইভাবে পারতাম না, বুঝতে পারছেন? তখন আমি এক্সেল ভালো পারতাম। তো আমি কি করছি, এক্সেল দিয়ে সবগুলো রিপ্লেস করছি, পাইথন তখন পাইথন দিয়ে ইয়ে করতে পারি নাই। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট মোডে ফাইনালের দিকে গেছি তখন আমি পাইথনটা আস্তে আস্তে শিখছি আর কি। হ্যাঁ, তো এই টাইপের প্রবলেম গুলো আমরা খুব খুব ফেস করি, ঠিক আছে। দাদা ইভেন এখানে আমরা কি নিজেরা স্পেস কোনো আমরা সমস্যা নিজেরাও ভুল নেই? করি। বুঝি নাই, স্পেস আরেকবার বলেন। যদি কোনো ওয়ার্ডের মাঝে স্পেস না থাকে, সেক্ষেত্রে কি সে আর একটা নিবে কিনা? হ্যাঁ, স্পেস না থাকলে ওটা আরেকটা ইভেন কাউন্টার আমি আপনাদেরকে বলি, ইভেন আমি আপনাদেরকে বলি, ধরেন যে ধরেন যে ধরেন যে এটা ঢাকা, আপনি এই কমন চোখে দেখতেছেন এটা ঢাকা, ঠিক আছে। আমি যদি এটার উপর একটা ইয়া করে দিই, ঠিক আছে, এটা ঢাকা আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে, বাট এটাও কিন্তু ঢাকা আপনি বুঝতেছেন, এটাও ঢাকা, কিন্তু এক্সেলে কি খুঁজে পাবেন? আপনার তো মনে হবে দুইটা একই। এখানে আপনি বুঝতে পারতেছেন কারণ আমি ডাবল কোটেশন দিছি। এক্সেলে আপনার অ্যাট্রিবিউটের ভিতরে যদি এই ধরনের কিছু থাকে, এই যে এই ধরনের, এটা কিন্তু আলাদা আলাদা আইটেম হিসেবে ধরবে, বুঝতে আচ্ছা পারছেন আচ্ছা বিষয়টা? আচ্ছা। এই ধরনের কিন্তু প্রবলেম আপনারা ফেস করবেন। আমি এই যে লাস্ট যে প্রজেক্টটা দিব, এই প্রজেক্টে কারোর না কারোর এই ধরনের একটা প্রবলেম থাকবে। সো সেজন্য আপনাদের কি করতে হবে, আমি যে অ্যাট্রিবিউট গুলো দিব ওই অ্যাট্রিবিউট গুলো চেক করতে হবে আসলে এগুলোর ভিতরে কি কোনো ঝামেলা আছে কিনা, ঠিক আছে। তো এই ধরনের অ্যাট্রিবিউট প্রবলেম গুলো অফেন আপনারা ফেস করবেন। ইভেন আপনারা যখন মানুষ থেকে যখন ইনপুট গুলো নিবেন, এক্সেলে যখন আপনারা এই রিসার্চের পারপাসে বা যে কোনো পারপাসে যখন নেন, এরা অনেক ভুল করে থাকে। কেউ ঢাকা কলেজ লিখে, কেউ ডিসি লিখে, বুঝতে পারছেন? তো কেউ আবার ধরেন যে কেউ ডিইউ লিখে, কেউ ঢাকা ইউনিভার্সিটি লিখে, বুঝতে পারছেন? তো দুইটা কিন্তু সেমই, বা দুইটা আলাদা আলাদা হিসেবে ধরবে। এই জায়গাগুলো আমাদেরকে রিপ্লেস করতে হবে। তো আসি আমরা আমাদের টার্গেটে। আমাদের টার্গেট হলো এটা, আমরা এটা ভ্যালু কাউন্টস দিয়ে আমরা এটা চেক করলাম। তো এই জিনিসগুলো আমাদেরকে রিপ্লেস করতে হবে, তাই না? তো এই জিনিসটাই নিচে সে আবার চেক করছে আর কি। আমি তো কিছুক্ষণ আগে উপরে চেক করলাম, এই জায়গায় সে নিজে চেক করছে এটা। তো আমরা এটাকে রান করে দিই, সমস্যা নাই। আমরা রিপ্লেস করতেছি এই যে কি কি আছে আমাদের, লো ফেট, এলএফ, রেগুলার, এগুলোকে আমরা কি করব, লো ফেট লো ফেট লো ফেট, যেটা এটা কিন্তু এটারটা রিপ্লেস হয়ে যাবে, এটাটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছেন? সেজন্য দুইবার লেখা হচ্ছে লো ফ্যাট। আর আরইজিটা কারটা রিপ্লেস হয়ে যাবে, এটা রিপ্লেস হয়ে যাবে।
ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? এখন এখন কিভাবে রিপ্লেস করতে পারবেন এটা এটা জানতে পারতেছেন তো না? হ্যাঁ ক্লিয়ার এটা? এখন আমরা এটাকে রান দিই। এটা কিছু না, এটা আমাকে বলতেছে যে এটা ডেপ্রিসিয়েটেড বা এই ধরনের কিছু হবে আর কি। হ্যাঁ, এটা আজকে কিছু না। তো আমরা এখন ভ্যালু কাউন্টস দিয়ে চেক করে দেখবো আবার। এখন কি ঠিক হয়ে গেছে না? লো ফ্যাট এন্ড রেগুলার হয়ে গেছে না এখন? তার মানে আমাদের ডাটা এখন কি ঠিক আছে। নেক্সট আমরা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস দিয়ে দুইটা বুঝছেন আরেকবার ক্যাটাগরি বলেন। আছে আর কি, ক্যাটাগরি হয়েছে হ্যাঁ, এখন দুইটা। হ্যাঁ, ক্যাটাগরি দুইটা হয়েছে। এখন আমরা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস চেক করতেছি যে আসলে যে দুইটা হয়েছে দুইটার উপর আমরা কিছু ডাটা এক্সপ্লোর করি যে আর দুইটার ভিতরে কোনটা বেশি কোনটা কম, তাই না? তো বার গ্রাফ দিয়ে সে চেক করে দেখছে এসএনএস দিয়ে। তো এখানে মনে হয় প্যালেট ইউজ করতে হবে বা কিউ ইউজ করতে হবে দুইটাকে আলাদা আলাদা কালার দেওয়ার জন্য। ঠিক আছে? তো তো আমরা এখানে এই জিনিসটা ইয়ে করলাম। আর এখানে কি হিউ, আমরা দেখি তো হিউটা ইউজ করে দেখি। ঠিক আছে, এই আর কি অবস্থা। তো এখানে সেম ভাবে আপনাদেরকে এটা রান করে দেখছে, এক কালার হয়ে গেছে, সমস্যা নাই, এটা আপনার চেঞ্জ করে নেবেন আর কি। লো ফেড আর রেগুলারের ভিতরে সে চেক করছে যে দুইটার ভিতরে কি সমস্যা, কিভাবে আইটেম ফেড কন্টেন্ট আর আইটেম আউটলেট সেলস দিয়ে। এটা আর এটা তো সেমই, তাই না? একটা হলো যে কাউন্ট করছে আর একটা কি করছে, একটা এটা হলো যে কাউন্ট প্লট, এটা হলো যে বার প্লট। বার প্লট এবং কাউন্ট প্লটের ভিতরে পার্থক্য কি? এখানে নাম্বারটা কাউন্ট করে আর এখানে হলো যে এই গ্রাফ ক্যালকুলেট করে এসে বলে দেয়, একই জিনিস তো করার কথা, তাই না? উম, আমি বলতে পারতেছি না একই জিনিস করার কথা এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা এটা পরে দেখবো। আউটলেট সাইজটা চেক করে দেখছে যে কাউন্ট প্লট দিয়ে আউটলেট সাইজ মিডিয়াম হাই স্মল। তো এখানে সবচেয়ে বেশি কোনটা? মিডিয়ামটা সবচেয়ে বেশি হাই আউটলেট সাইজ। ওকে, আইটেম টাইপ, আইটেম টাইপ এটা কি দিয়ে করছে? এখানে হিউ ইউজ করে নাই না, হিউ ইউজ না করলে কিভাবে হবে? আইটেম টাইপ তো না, আইটেম টাইপটাই তো হিউতে যাবে। ঠিক আছে, তো এই যে এখানে হিউ দিয়ে এই জিনিসগুলো চেক করলো যে আসলে কোনগুলো ডিস্ট্রিবিউশন কিরকম আছে এই জিনিসটা। So from the illustration above, we can tell items like fruit and vegetables, household goods, snacks, starchy foods, and seafoods are sold more than the others item. ঠিক আছে? So the mall should consider keeping more of these items in inventory, give special offers and discounts to these goods so volume of sales increase more. এই যে এই সুন্দর লাইনটা লিখছে, এটা বিজনেস অ্যানালাইসিসের যে চারটা ধাপ এটার ভিতরে কোনটার ভিতরে পড়ে বলেন তো দেখি? একটা হলো যে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, আরেকটা হলো যে ডায়াগনস্টিক অ্যানালিসিস, আরেকটা হলো যে প্রেসক্রিপটিভ ভাইয়া, প্রেডিক্টিভ, আরেকটা কি প্রেসক্রিপটিভ। প্রেসক্রিপটিভ, কোনটার ভিতরে পড়তেছে বললেন? প্রেসক্রিপটিভ। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিসের ভিতরে। তো আপনারা এইভাবে সুন্দরভাবে প্রেসক্রিপশন করে দিবেন, ঠিক আছে? যে আপনাদের কি অফার দিতে হবে বা ডিসকাউন্ট দিতে হবে এগুলো উপর আরো ভলিউম সেলস বাড়ানোর জন্য, ঠিক আছে? বা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের আরো ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তখন এটা যখন আপনি বসকে দিবেন তখন বস মনে করবে যে ঠিক আছে, আমি তাহলে মার্কেটিং এ যারা কাজ করে মার্কেটিং যারা ম্যানেজার আছে তাদের সাথে কথা বলি। তো তারা মার্কেটিং ম্যানেজারের সাথে বস কথা বলবে যে এখানে আমার রিপোর্ট আসছে এই জিনিসগুলোতে আপনার সেলস ভালো হচ্ছে, আরো ইমপ্রুভ কিভাবে করা যায় এটার জন্য আপনারা বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করেন। এখন কি কি স্ট্র্যাটেজি এগুলো আমাকে জানান। এখন মার্কেটিং ম্যানেজার যারা আছে তারা বললো যে ঠিক আছে আমরা দেখি কি কি স্ট্র্যাটেজি নেওয়া যায়। তো তারা আসলো বসের কাছে যে হ্যাঁ এই ধরনের স্ট্র্যাটেজি নেওয়া যায়। তখন তারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্টস যারা আছে তাদের সাথে কথা বলে, তারপর যারা ইভেন্ট ম্যানেজার আছে তাদের সাথে কথা বলে, হ্যাঁ এই ধরনের জিনিসগুলোর ভিতরে কোন কোন বিষয়গুলো মানে এজ এ রেজাল্ট হিসেবে অ্যাপ্লাই করা যায় এই জিনিসগুলো চাইবে। তখন দেন এগুলো আউটপুটটা কিভাবে আসলো এই জিনিসটা তখন পরবর্তীতে ওইভাবে এটার উপর ভিত্তি করে আউটপুট গুলো আসে আর কি। ঠিক আছে? ভাইয়া এটাকে মনে হয় অনেকটা আবার আমাদের মানে ইকোনমিক্স আমি পড়ছিলাম বাস্কেট অ্যানালাইসিস,
হ্যাঁ হতে পারে, স্বাভাবিকভাবে হতে পারে, স্বাভাবিকভাবে হতে পারে। তো এই ধরনের আর কি। হ্যাঁ, এখন আমরা আউটলেট টাইপটা দেখছে, এই জিনিসগুলো রান করলে হিউ নাই, বুঝতে পারছেন? এই যে হিউ ছাড়া এটা রান করছে, প্রত্যেকটা জায়গায় হিউ দিতে হচ্ছে। 5 মার্ক কাটা দাদা। আমি এটাকে কপি করে রাখি। এটা কি হবে? আউটলেট টাইপই তো হবে হিউতে। আচ্ছা, তো সুপার মার্কেট টাইপ 1, টাইপ 2 আছে, গ্রোসারি আছে, সুপার মার্কেট টাইপ 3 আছে। সবচেয়ে বেশি কম হলো যে গ্রোসারি স্টোরে। গ্রোসারি স্টোরে সবচেয়ে বেশি কম কি হচ্ছে? আহ, এই কি বলে, সেলস কম হচ্ছে আর কি, সেলস কম হচ্ছে, তাই না? সুপার মার্কেট টাইপ 3 হ্যাভ মোস্ট সেলস, মানে টাইপ 3 তে সবচেয়ে বেশি সেল হচ্ছে। মাচ হায়ার দেন আদার টাইপস, মানে অনেক বেশি। এই যে এটা দেখছেন কত পার্থক্য? তার মানে কি এটা কম তাই বলে যে এটা 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 এটার উপরে ফোকাস করবো তা না, আশপাশে যে দুইটা আছে তাদের উপরে আমাকে ফোকাস করতে হবে। মাচ হায়ার দেন আদার টাইপস, সো দি মল ওনার শুড কনসিডার বিল্ডিং মোর অফ দিস ভিজুয়ালস ইন আদার্স লোকেশন। কেউ কি কিছু বললেন? মাজেদুল হক হ্যাজ লেফট দি মিটিং। ওকে, নেক্সট। এখানে আমরা তার ইয়ার কত বছর, এটা কখন এস্টাবলিশ হয়েছে বা এই ধরনের কিছু দেখার জন্য আর কি, ঠিক আছে? So we have determined for how long an outlet has been established for subtracting its establishment year from 2023. 2023 সাল থেকে সে ডেটা চেক করতেছে, ঠিক আছে? 2023 সাল থেকে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট থেকে 2023 সাল পর্যন্ত মনে হয় নাকি? We have determined for how long an outlet has been established by subtracting its establishment year, মানে 2023 সালটা বাদে বাকি সময়টাতে সে কি করতেছে। We use lambda function here. Okay, 10 ইয়ার এস্টাবলিশ, এই জিনিসটাই অ্যাকচুয়ালি এই জায়গায় অ্যাপ্লাই করছে, সেজন্য এটা আলাদাভাবে লিখছে। এটা হলো যে সাবট্রাক্ট করছে, সাবট্রাক্ট মানে 2023 সাল, মোস্ট প্রবাবলি এটা 2023 সালের ডেটা থেকে আছে। আমরা একটু দেখি ট্রেন ডাটাটা। এখন ট্রেন ডাটায় আসলাম। এখন যদি আমি দেখতে চাই যে এটা আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ারটা, তাহলে কিভাবে দেখবো? হ্যাঁ বলেন তো দেখি। ডাটায় যাব, ফিল্টার করব, ফিল্টার হইলো না, এখন এখান থেকে দেখতে পারবো না। হ্যাঁ, এখন আমার 1985 থেকে কত সাল পর্যন্ত আছে? 2009 সাল পর্যন্ত 9 আছে, সাল তাই না? পর্যন্ত। হ্যাঁ, তো এখন আমি তাহলে এখান থেকে কি করতেছি, তাহলে সে আহ কত থেকে কত বললো আমি একটু দেখি, আরেকবার ভুলে যাই। 1985 থেকে 2009 পর্যন্ত আছে, 1985। ওকে, 1985, এখানে তো 14 দেখাচ্ছে। এটা কি ভালো মতো হয়েছে? আমার কাছে তো মনে হয় না। ভাই এটা কি ট্রেন ডাটা নাকি? এটা ট্রেন ডাটা ভাই, আপনি কি এটা ট্রেন ট্রেন ডাটা ডাটা, এটা দেখতেছেন? ট্রেন ডাটা। এই যে এখানে লেখা আছে না ট্রেন ডাটা, হ্যাঁ এটা ট্রেন ডাটা। আপনি কি ট্রেন দেখছেন টেস্ট দেখতেছেন? ট্রেনই এই তো। যে ট্রেন ডাটা, ট্রেনই আছে। ট্রেন ডাটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, ট্রেন ডাটাই দেখতেছি আমি। আচ্ছা, আমি এটা এটা ধরেন যে এটা চালাইলাম না, এটা না চালাই কি অবস্থা একটু দেখি। ট্রেন ডাটা ইরর। ওটা চালাতেই হবে ভাই। How do you interpret value year established for X and entry with the name does not appear in data? দাঁড়ান দাঁড়ান, এটা চালাইতে হবে এরকমই না। ও, এটা তো আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার, একটা হলো যে ইয়ার এস্টাবলিশমেন্ট ইয়ার। এটা মনে হয় আলাদা একটা। এটা কি ওই ধরনের কি কোনো কলাম আছে এই ধরনের? Okay, দেখি আমি জাস্ট ডাটাটা দেখবো। এবার ঠিক আছে। 1985 থেকে, ঠিক আছে। এস্টাবলিশমেন্ট ইয়ার ফ্রম 2023. We have determined for how long an outlet has been established by subtracting its establishment year. সাবট্রাক্ট করার জন্য 2023টাই কেন নিছে? এটাই আমার কোশ্চেন। আচ্ছা, আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার আপাতত এতটুকু রাখি।
ভাই এটা বাইভেরিয়েন্ট অ্যানালাইসিস ছিল না? ট্রেনের ভিতরে তো বুঝি না, আরেকবার বলেন। মানে এতক্ষণ যেটা করতেছিলেন ওটা বাইভেরিয়েন্ট অ্যানালাইসিস ছিল না? হ্যাঁ, এখন ইয়ার এস্টাবলিশ এটাই তো না, ট্রেন আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ারটাকে তো ল্যান্ডা দিয়ে পরে অ্যাপ্লাই করে 2023 দিয়ে সাবট্রাক্ট করছে, তাই না? এখানে কি 2023 সাল পর্যন্ত ডেটা আছে? আরেকবার দেখে নিই। 2023 সাল পর্যন্ত ডাটা নাই, 2009 সাল পর্যন্ত আছে ডেটা, তাই না? তো দেখেন তো কোথাও কোনো ফিল্টার করা আছে কিনা। তারপরে আরেকবার এই জিনিসটা দেখি, 8000 ডেটা, তার মানে তো 10,000 পর্যন্ত, এক্সেল তো 10,000 পর্যন্ত শো করে, তার মানে ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা হইতে পারে যে এটা এমন হইতে পারে যে সে ধরেন যে তার 2009 সাল পর্যন্ত ডেটা আছে, ঠিক আছে। 2023, আচ্ছা এটাকে আগে রান করি তারপরে আগে দেখি। এটা যেরকম আছে এরকমই রেখে দিই, এটাকে কপি করি। আগে এটাকে রান দেয়। এটা কি 38 দিয়ে কি বোঝাচ্ছে? ও এটা হলো যে মানে আহ 38 বছর বছর। মানে কত বছর পর্যন্ত আউটলেট গুলো এস্টাবলিশ হয়ে আছে, যে 14 বছর পর্যন্ত আউটলেট এস্টাবলিশমেন্ট, বাট এটা দিয়ে তো খুব একটা বেশি বোঝা যাওয়ার কথা না। তারপর সমস্যা না, আমি আরেকটা করতেছি, এই জিনিসটা রেখে দিচ্ছি, সেম জিনিস, ঠিক আছে। তো এখন বুঝতে পারতেছেন যে 1985 সাল, এটা 14 বছর, তাই না? 1985 সাল থেকে যদি শুরু হয় 2009 সাল পর্যন্ত 14 বছর না নাকি? 1985 থেকে সে কত পর্যন্ত করছে এটা? 24 বছর। 24 বছর। তো এই জায়গায় 14 দেখাচ্ছে কেন? 24 বছর নাকি 38 বছর ভাইয়া? নাকি ভাই এরকমটা যে আপনার ও এই যে 2000 উল্টা হয়ে আছে, 38 বছর, তাই না? 1985 থেকে 2023 সাল পর্যন্ত যদি হয় তাহলে কত বছর? 38 বছর, তাই না? 15। জি জি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি উল্টা করে, এই যে ডাউন সাইড থেকে আসছে। আমি কিভাবে বুঝলাম? এই যে এটা যখন করলাম, এটা সামনে তিনটার পরে কি এটা, এই যে এটা, কিন্তু এটা এই জায়গায় আসছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে বড় থেকে ছোট হয়েছে, আর এদিকে কি ছোট থেকে বড় হয়ে গেছে। তার মানে কি 2009 সালের ডেটা কোনটা? 2009 সালের ডেটা হলো যে এটা 14। এটা হলো যে 2023 সাল, এটা 2023 সালে অ্যানালাইসিসটা করা হয়েছিল সেজন্য আর কি, বুঝতে পারছেন? আর যদি 2024 হতো তাহলে 2024 দিয়ে এটাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো সে ধরেন যে আমি এটাকে 2024 বানাই দিলাম, 2024 বানাই দিলাম, আর এটাকে কি করব, এটাকেও 2024, তারপরটা সেম সেম 2024। ডেটা তাহলে কি পরিবর্তন হয়ে গেছে না? 15 বছর, 1 বছর বাড়ছে না? 1 বছর বাড়ছে, এই যে এই সাইডে 1 বছর বাড়ছে, 39 বছর। সো আমরা এখন কোরিলেশনে আসি। কোরিলেশনটা কেউ কি পারেন, কেউ বুঝছেন? কোরিলেশন একবার পড়াইছিলাম, হোয়াট ইজ কোরিলেশন বলেন। ভাইয়া দুইটা ভেরিয়েবলের যদি চেঞ্জটা একই রকম ভাবে হয়, যে একটা বাড়লে আরেকটা বাড়বে তাহলে পজিটিভ, আর যদি অপোজিট হয় তাহলে নেগেটিভ। আরেকটু সোজাভাবে বলেন, যেন এই যে একজন ধরেন যে একজন বিজনেস পারসন সে যেন ভালোভাবে বুঝে। ধরেন যে একটা এক্সাম্পলই দেন, ধরেন যে একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পলই দেন। আমি ধরেন বললাম যে ভাইয়া এরিয়া চেঞ্জের উপর, মানে বিজনেসের সেলস সেলস এরিয়া চেঞ্জের উপর, যেই সেলসের ওভারঅল সেলসের উপর যে চেঞ্জটা আসবে, যদি পজিটিভলি চেঞ্জ আসে তাহলে পজিটিভ রিলেশন। অনেকটা ওই ধরুন দাদা এটা এমন হতে পারে ভাই আমি বলি, পড়াশোনাতে রেজাল্টটা ভালো করতেছে এমনও হতে পারে দাদা। যেমন রুরাল পড়াশোনা এরিয়াতে করতেছে তত ভাই ভালো যদি result। ধরেন দামের সাথে আমাদের চাহিদা যে সম্পর্ক, দাম বাড়লে চাহিদা কমে, চাহিদা বাড়ে, আবার চাহিদা কমলে দাম বাড়ে, এটা ক্ষেত্রে পজিটিভ। বেটার এক্সাম্পল এটা। হ্যাঁ আরেকটা এরিয়াতে ডিমান্ড বাড়ছে, আমার সেলস বাড়ছে, ওইটা আরবান এরিয়াতে
আর রুরাল এরিয়াতে এটা টোটালি অপোজিট, মানে তখন নেগেটিভ হচ্ছে। আপনারা কিন্তু নিজেরা কিন্তু অনেক সময় কোরিলেশন করছেন আপনাদের বড় কি বলে আপনাদের অভিভাবক বাবা মা তারা বা আপনাদের আত্মীয় স্বজন অনেকে করছে। আপনাদের ভিতরে যদি 2 ভাই থাকে বা আপনার যদি 2 ভাই থাকেন, তাই না, অনেকে বলে এই ভাই তো এইভাবে করতেছে, এই ভাই তো এরকম, এই ভাই তো অনেক দুষ্ট, ও ও তো লক্ষ্মী, তাই না, এরকম বলে না? তো ওইটাও কিন্তু কোরিলেশন, বুঝতে পারছেন, যে একজন আরেকজনের সাথে পার্থক্য খুঁজে বের করে ট্রাই করতেছে, তাই না? তো এরকম আর কি। তো এইখানের ভিতরে এই যে এখানে দেখেন আমাদের কোরিলেশন কিসের উপর হয়, যখন আমরা কোরিলেশনের আউটপুটটা হয় এটা অলওয়েজ 0 থেকে 1 এর ভিতরে নিয়ে আসে নাম্বারটা, ঠিক আছে, কোরিলেশনটা। তো আমরা এটাকে আরেকটু ভালোভাবে করি যে এই জিনিসটা, what is correlation coefficient? A correlation coefficient is a number that is used to describe the strength of the relationship between two variables, মানে দুইটা ভেরিয়েবলের ভিতরে কতটা বন্ডিং আছে। যেমন স্বাভাবিকভাবে যে ডিমান্ড বাড়তেছে, অন্যদিকে কি ডিমান্ড যদি বাড়ে তাহলে কি প্রাইস কি কমবে, প্রাইসও বাড়বে, তাই না? এটা কি আমি কি ভুল বলছি নাকি? ডিমান্ড বাড়লে তো প্রাইস ডিমান্ড বাড়লে প্রাইস কমে, প্রাইস কমে নাকি? আচ্ছা, ডিমান্ড বাড়লে প্রাইস চাহিদা বাড়লে তো হ্যাঁ হ্যাঁ, মানে আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের কথা চিন্তা করতেছি, বাংলাদেশে তো ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ে, তাই না? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, জি। তো কৃষকরা কিন্তু খাইতে পারছে না। গাজরের কেজি হয়ে গেছে যেটা 30 টাকা হওয়ার কথা সেটা 60 টাকা। ডিমান্ড তো এখন চাহিদা বেশি। আজকের ওই যে ইয়ে আছে না, জয়পুরহাটের পাশাপাশি একটা ইয়ে আছে না, আরেকটা জেলা আছে না, নওগাঁ, জয়পুরহাটের পারে, ওইখানে কেজি 30 টাকা করে বিক্রি করতেছে এই কি বলে পেঁয়াজ। পেঁয়াজ ওদের উৎপাদন খরচ হইলো যে 28 থেকে 29 টাকা, তো ওদের লাভ হয়েছে টোটাল 10,000 টাকার মতো পার বিঘা, বুঝতে পারছেন? বাট আমরা এখানে ঢাকা শহরে খাইতেছি কত করে? 80 আরো 80 টাকা। 80 তো আপনি কমই বলছেন। দাদা 2 ধরনের পেঁয়াজ আছে, যে কারণে 2 ধরনের পেঁয়াজ আমি বলি, 80 কোনটা, যেটার উপর ওই যে ইয়েটা থাকে, ওই আটিটা থাকে, ওটা হলো যে 80 টাকা, বুঝতে পারছেন? নতুনটা না, এটা হলো যে মানে ওরা এটাকে বের করতে দেরি করে ফেলছে, তো ওইটার উপর আবার আটি উঠে যায়, বুঝতে পারছেন? ওটা হলো যে ওই পেঁয়াজটার দাম কম, জার্মিনেশন হয়ে যায় আর কি। হ্যাঁ, আর ওইটার ভিতরে কি থাকে, ওইটার ভিতরে ওইটাকে যখন 2 ভাগ করবেন ভিতরে চোকলা থাকে, বুঝতে পারছেন? ওইটার দাম কম, তো আর ওইগুলোর দাম বেশি, যেগুলো আগে আগে তুলে ফেলা হয়, যেগুলো একটু চান্স বেশি, এগুলো কাটলেই ধরেন যে সাদা লেয়ার পাওয়া যায় ওইটার ভিতরে, তো এই আর কি। কিন্তু এখানে ঢাকা শহরে দেখেন নাবিশ্বাস তুলে ফেলছে এইগুলা, তো এগুলো সিন্ডিকেটের দাম মাধ্যমে হয়। কমই আছে এবার, তাহলে আমি আজকে কিনেছি 50 টাকা করে কেজি। আচ্ছা আচ্ছা, আমি 55 টাকা করে রাখি। 55-60 এর মধ্যে চলতেছে। আমরা নারায়ণগঞ্জে এরকমই চলতেছে, 50-55 এরকম। তাহলে তো ওদিকে কম, আমাদের ঢাকায় তো অনেক দাম। ঢাকায় অনেক, ঢাকাতে ভাই অনেক এক্সপেন্স ভাই। গতকালকে আজকে ঢাকায় কম। আশা করি সরকার এটা নিয়ে চিন্তা করতেছে, সরকার এটা নিয়ে কথা বলবে। ওকে, আমরা ফিরে আসি। তো দিস নাম্বার রেঞ্জ ফ্রম -1 টু +1, মাঝখানে কি আছে তাহলে? মাঝখানে একটা 0 আছে, তাই না? তো উইথ 0 ডিসক্রাইবিং নো কোরিলেশন এট অল, মানে 0 এর কাছাকাছি যত থাকবে তাদের ভিতরে কোনো কোরিলেশন থাকবে না, ঠিক আছে? আর -1 এর দিকে যদি থাকে তাহলে কি স্ট্রংলি নেগেটিভ, তাই না? ওদের ভিতরে কোনো মিল নাই অনেকটা, ধরে নেন। আর +1 হলে কি স্ট্রংলি পজিটিভ, তাদের ভিতরে অনেক কি বলে রিলেশন আছে আর কি একটা, ঠিক আছে, এই ধরনের। তো ইফ two variable have a correlation coefficient of 1, they have perfectly linear correlation, মানে কি লম্বালম্বি ভাবে কোরিলেশন হবে, ঠিক আছে? when one goes up the other will be go up in the same proportion, when one goes down so will the other, ঠিক আছে? এটার ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো? এই ছবির মাধ্যমে। এই যে এটা দেখেন, এটা স্ট্রংলি পজিটিভ। কেন এটা স্ট্রংলি পজিটিভ বলেন তো দেখি? বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী। আর এটার যে পয়েন্ট গুলা দেখেন, একেবারে লাইনটা যেটা আছে, লিনিয়ার যে লাইনটা আছে, এই লাইনের কাছাকাছি এটার ভ্যালু গুলো কাছাকাছি। আর এটা দেখেন উইকলি পজিটিভ কোরিলেশন কেন? কারণ আমার যে লিনিয়ার লাইনটা আছে
ওই লাইনটা থেকে এরা অনেকটাই দূরে সরে গেছে, ঠিক আছে। আর এটা কি নেগেটিভ, কারণ কি এটা উল্টা দিক থেকে হয়েছে, নিচ থেকে তো আমার বিজনেস এই গ্রাফ গুলো হয়, এটা উল্টা দিক থেকে হওয়ার কারণে স্ট্রংলি নেগেটিভ হয়েছে, আর এটা কাছাকাছি হওয়ার কারণে সবগুলো স্ট্রংলি নেগেটিভ। এটা ক্ষেত্রে কি উইক, এটার ক্ষেত্রে আরো বেশি, এটার ভিতরে কোনো কোরিলেশন নাই। আমরা এই ধরনের গ্রাফ কই দেখছি? আমরা এই যে স্ক্যাটার প্লট করলাম না, স্ক্যাটার প্লটে এরকম থাকে না, এদেরকে বলা হয় কি আউটলায়ার বলা হয়, ঠিক আছে, মানে যারা ইয়ার মিলে না আর কি, যে এটা কি আমাদের মডারেট নেগেটিভ কোরিলেশন, উল্টা করে আসছে। ওকে, আমরা এখন আমাদের গ্রাফে ফিরে আসি। আমরা একটা কোরিলেশন দেখতেছি কিসের উপর ভিত্তি করে? আমাদের পুরো যে ট্রেন ডাটা সেটটা আছে পুরোটার উপরে, যেখানে ইন্টিজার 64 এন্ড ফ্লোট 64 যেগুলো আছে, যতগুলো আছে সবগুলোর উপর নিবে, আইটেম ওয়েট, আইটেম ভিজিবিলিটি সবগুলোর উপর নিবে। তো নেগেটিভ কোরিলেশন কোনটার উপর আসছে? ইয়ার এস্টাবলিশমেন্ট আর আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ারের উপর নেগেটিভ কোরিলেশন আসছে। কারণ কি বলেন তো দেখি? এখানেও সেম দেখেন, ইয়ার এস্টাবলিশমেন্ট আর আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার। কারণটা কেন কোরিলেশন নেগেটিভ আসছে কেন বলেন তো দেখি, বলতে পারবেন? সালের জন্য ইয়ার মোটামুটি কাছাকাছি। মেইনলি কোরিলেশনটা নেগেটিভ আসার কারণটা কি আমি আপনাদেরকে বলি। এটা সে ধরেন যে আরিফুল ইসলাম হেজ লেফট, ওকে ভাই আমার কাল ফাইনাল এক্সাম আছে, আমি লিভ, ওকে। আচ্ছা, এটা কোরিলেশনটা কিভাবে নেগেটিভ আসে এটা খুবই সহজভাবে একটু বলার চেষ্টা করি। যে সে ধরেন যে টেম্পারেচার আমার ঢাকা শহরের টেম্পারেচার এখন কত 28, তাই না? আর সে ধরেন যে রাঙামাটির টেম্পারেচার যদি 15 হয়, দুইটার ভিতরে কি কোরিলেশন কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? এটা টুক্কা মেরে দেখেন কি আসবে বলেন, পজিটিভ নাকি নেগেটিভ? ডেফিনেটলি এটার উপর কি আসতে পারে, নেগেটিভ নাকি পজিটিভ? এটার উপর নেগেটিভ আসবে, বুঝতে পারছেন? দুইটার ভিতরে কোনো মিল নাই। তো ইয়ার এস্টাবলিশড হলো যে কি 38 বছর 34 বছর এভাবে দেখাচ্ছে, আর আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ারটা কত 2009, 1993, 1985 এই ধরনের, তাই না? তো দুইটার ভিতরে কি বিস্তর পার্থক্য, বুঝতে পারছেন? সেজন্য এটা কি -1.0 হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আইটেম আউটলেট সেলস এন্ড আইটেম এমআরপি, এই দুটোর ভিতর এটা কিন্তু কি 0.6, প্রায় 1 এর কাছাকাছি, তাই না? তো এটা কি এদের ভেরিয়েবল গুলো মোটামুটি কাছাকাছি, সেজন্যই তো তারা কোরিলেট, মানে তাদের রিলেশন আছে সেজন্যই, তাই না? তো এইগুলো দেখেন সেম 111 আইটেম ওয়েট বাই আইটেম ওয়েট, ঠিক আছে। তার ডেফিনেটলি তারা 1 হবে স্বাভাবিকভাবে, কারণ নিজেরটার সাথে নিজেরটা যদি মিল রাখে, হুবহু মিল, এটাও 85 এর পাশের রোটাও 85, তাহলে তো স্বাভাবিকভাবে হবে, তাই না? তো এই আর কি, বুঝতে পারছেন বিষয়টা, কোরিলেশনের বিষয়টা। মানে এদের ভিতরে ডেটার ভেরিয়েবিলিটি চেক করে আর কি, ডেটার ভেরিয়েশন চেক করে। আমরা হাইপোথিসিস টেস্টিং এর যেরকম ভেরিয়েশন চেক করছি না, এখানেও সেম ভাবে। আমরা কিভাবে বুঝতে পারলাম যে এখানে ভেরিয়েশন আছে? এই যে একটা হলো যে 15, আরেকটা কত, আরেকটা হলো যে 2009। 2009 কোথায় আর 2015 কোথায়, তাই না? আমি হয়তো বা জানি যে এটা কিসের পারপাসে ক্রিয়েট করা হয়েছে, এটা কিসের পারপাসে ক্রিয়েট করা হয়েছে, বা দুইটার ভিতরে বিস্তর পার্থক্য আছে নাম্বার ওয়াইজ যদি আমি চিন্তা করি, তাই না? সেজন্যই অ্যাকচুয়ালি এটা নেগেটিভ আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? যে ভাই বলছে ওই ভাই মোটামুটি বুঝতে পারছে আর কি। ওকে, এখন আমরা আসি ডেটা প্রি প্রসেসিং। Data pre-processing, we need to encode the categorical variables to numerical ones, so our ML model understands the data. মানে বুঝতে পারছেন গতকাল যে কাজটা করছে ওই কাজটা এখানে করতে হবে বলতেছে আমাকে, আমরা ওই কাজটা করা শুরু করে দিই। আমরা আগে কি চেক করতেছি? ফ্লোট হেড দিয়ে আমরা চেক করতেছি আমাদের কি কি আছে কি কি নাই, এই জিনিসগুলো চেক করতেছি, ঠিক আছে। তো এখন এইখানে কি কি আসছে, এগুলো যে আমাদের এই নাম্বার আসছে, নিউমেরিক্যাল নাম্বার গুলো, এটা কই থেকে আসছে? ট্রেন নিউমেরিক্যাল ফ্লোটটা কোথাও তো এটাকে রাখা হয়েছে, এই জায়গায়, ঠিক আছে। এটাকে যে কল করা হয়েছে না, আমি এটাকে আবার ওই জায়গায় লিখে দিই, নইলে আপনারা আবার ভুলে যাবেন। জি টাইপ দিয়ে করছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি? ইন্টিজার 64 এবং ফ্লোট 64 যতগুলো আছে সবগুলো দেখাবে, আর বাকিগুলোকে দেখাবে না, পরবর্তীতে এগুলোকে যোগ করা হবে।
তো লেভেল এনকোডিং করবে এটার জন্য কোনগুলোর উপর লেভেল এনকোডিং? আইটেম ফ্যাট কন্টেন্ট, আউটলেট সাইজ, আউটলেট লোকেশন টাইপ, এগুলোর উপর লেভেল এনকোডিং ওয়ান হট এনকোডিং করবে। তো এটার উপর সবার আগে লেভেল এনকোডিং করতেছে, যেহেতু এটা কি ক্যাটাগরি কম, তাই না? লেভেল এনকোডিং করলো, লেভেল এনকোডিং হয়ে গেল এই যে আউটলেট সাইজ, ঠিক আছে। ওয়ান হট এনকোডিং, এখন ওয়ান হট এনকোডিং কোনটা করবে? আইটেম টাইপ এন্ড আউটলেট টাইপ, ঠিক আছে। আইটেম টাইপ কোনটা? এই যে এটা আইটেম টাইপ, কারণ কি আমার আইটেম অনেকগুলা ক্যাটাগরি, আর আউটলেট টাইপও আমার অনেক, ঠিক আছে। আউটলেট টাইপ তো মাত্র 4টা, তাই না? এটা ওয়ান হট এনকোডিং করার একটা মানে উদ্দেশ্য আছে, আমরা দেখি, সমস্যা না, আমরা দেখি। তো ওয়ান হট এনকোডিং করতেছে, এনকোডিং চালাইলো, চালানোর পর দেখি লাস্টের দিকে এই যে স্ন্যাক্স, এখানে এই যে এগুলো সফট ড্রিঙ্কস 3 ধরনের, এখানে 3 ধরনের, এগুলোকে করা হয়েছে। এটাকে ওয়ান হট এনকোডিং করছে, মনে হয় অনেকগুলো ডেটা এরকম হইতে পারে, ক্যাটাগরি কম বাট ডেটা মানে ডেটা ভেরিয়েবিলিটি বেশি, এরকম হইতে পারে, বলতে পারতেছি না এটা। আচ্ছা আমরা দেখি। প্রশ্ন আছে এইখানে, এই যে আমি যখন এনকোডিং করলাম এইগুলোকে সরাসরি আবার হেডিং হিসেবে কেন নিল ডাটা? তো কোনগুলোকে? এই যে আপনার ওয়ান হট যে কোডিং গুলো এনকোড করলাম, ওইগুলোকে ডাটাগুলোকে আবার তো হেডিং হিসেবে নিল আবার। হেডিং হিসেবে তো নিবে, আমি এটা অটোমেটিক্যালি নিবে। আমি আপনাকে একটু মনে করাই দিই, লাস্ট ক্লাসে আমরা কলামের হেডিং গুলোকে আলাদা করছি কোন জায়গায়? আমরা যখন কোন একটা আমরা নিজেদের মন মতো কোনো একটা ডাটা দিতে চাচ্ছিলাম, ওই যে টাস্ক দিয়ে, ওইটার জন্য আমরা আলাদা করছি। হ্যাঁ, নরমালি যখনই আমরা লেভেল এনকোডিং করি আমাদের কিন্তু হেডিং গুলো বাই ডিফল্ট ভাবে থেকে যায়, বাই ডিফল্ট ভাবে থেকে যাচ্ছে। আপনি একটু লাস্ট ক্লাসেরটা দেখেন, তারপর আপনাকে দেখায় লাস্ট ক্লাসেরটা, হ্যাঁ লাস্ট ক্লাসেরটার সাথে রিলেট করতে পারবেন, ঠিক আছে। এটা লাস্ট ক্লাসের না, হাউস প্রাইস প্রেডিকশন, ওকে। এই যে এইচএফ2 কেন নেওয়া হয়েছে? এই যে টাস্ক দিয়ে এটার জন্য, ঠিক আছে, এটার জন্য কলাম গুলো আলাদা করছে। বাট যখন আমরা লেভেল এনকোডিং করি, লেভেল এনকোডিং কখনো কি দেখছেন এই যে এটা লেভেল এনকোডিং দেখেন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখানে কোনো কলাম টলাম আলাদাভাবে নি নাই, জাস্ট কলামটা জানার জন্য নিছে এটা। বা এটা নেওয়ার আরেকটা কারণও আছে, এখানে একটা অ্যাপ্রোচ নিছে, ওইখানে আরেকটা। এখানে কি অ্যাপ্রোচ নিছে? একটাতে এখানে নিচে হলো যে এ অ্যাপ্রোচটা, এই যে নিউমেরিক্যাল এ অ্যাপ্রোচটা নেওয়ার কারণে সে ডিরেক্টলি এখানে ইয়াগুলো পেয়ে যাচ্ছে, নাম্বার গুলো পেয়ে যাচ্ছে, তখন আলাদা করতে হচ্ছে না তাকে, বাকিগুলো কি তাকে আলাদা করতে হচ্ছে না। এই জায়গায় সে বাকিগুলোকে আলাদা করার জন্য সেই জায়গায় কি করছে, যেগুলো মেইন রোড, গেস্ট রুম, বেসমেন্ট, যেগুলো আমার এই ধরনের, এগুলোকে সে আলাদা করছে, বুঝতে পারছেন? সেজন্য এটার জন্য আলাদাভাবে কলাম নিছে। বাকিগুলো কিন্তু ঠিকই, কলামগুলো কিন্তু এই জায়গায় অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। এটার সাথে উপরের এটার কোনো রিলেট নাই, এটা হলো যে এই 3টা লাইনের ভিতরে সীমাবদ্ধ এটা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমরা এখন তাহলে বিগ মার্টে যাই। ওকে, আমরা এখন 40 ওকে, এটা কি চালাইছি? ওয়ান হট এনকোডিং, ওকে চালাইলাম এটা। দেন আমরা কি কি কলাম গুলো তাহলে বাদ দিব? এখন আইটেম টাইপকে বাদ দিব, আর কাকে বাদ দিব? আউটলেট আইডেন্টিফায়ার। আউটলেট আইডেন্টিফায়ার, তাই না? আউটলেট না, এখানে আইটেম টাইপ এবং আউটলেট টাইপ এই দুটোকে বাদ দিব। আইটেম টাইপ ওই আউটলেট টাইপটা এর ভিতরে ঢুকে গেছে, এখানে অনেকগুলো হয়ে গেছে তো, কারণ অনেকগুলো আমার আইটেম, বুঝতে পারছেন? আইটেমের অভাব নাই, সেজন্য বুঝতে আমরা ওয়ান হট এনকোডিং করার কারণটাই হলো যে আমাদের আইটেম অনেকগুলা, ঠিক আছে, আমাদের আইটেম অনেকগুলো। আমি এখানে আপনার বুঝতে পারতে ডেইরি থেকে শুরু করে অনেকগুলো আছে, বোঝা যাচ্ছে না এখানে আসলে, ঠিক আছে। এটা দেখার জন্য হলো কি, কিভাবে দেখবো আমরা আইটেম যে অনেকগুলো আছে? কাউন্ট দিয়ে দেখবো না আমরা? কাউন্ট দিয়ে খুঁজলাম না একটা, এই যে এটা ভ্যালু কাউন্টস দিয়ে। এখানে কোনটা দিব? আইটেম টাইপটা দিলেই তো বোঝা যাবে। দেখছেন এখানে কতগুলো টাইপ, সেই জন্য সে অ্যাকচুয়ালি ওয়ান হট এনকোডিং করছে, ঠিক আছে।
ওকে আমরা এখন আসি ভাই কত টাইপের ডেটা থাকলে ওয়ান হট এনকোডিং স্টার্ট করা উচিত? এটা দিয়ে তো বুঝতেছেন লাস্ট ক্লাসে কয়টা ছিল লাস্ট ক্লাসে চারটা না লাস্ট ক্লাসে ওয়ান হট এনকোডিং এর কথা বলতেছি ওয়ান হট ওয়ান হট এনকোডিং মানে ভাই, 1 আমার নেট 2 ছিল না লাস্ট 3 ক্লাসে, 4 আমি 5 6 ছয় 7 সাতটা 8 ছিল, আটটা ছিল আর এখন কয়টা আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা 17টা 16টা তো 16 ওইখানে হলো 8 ওইখানে 8টা দিয়ে করতেছে তার মানে বুঝতেই তো পারতেছেন 7টার উপরে 5টার উপরে গেলে আমার কাছে মনে হয় যে ওয়ান হট এনকোডিং করাটা উচিত হবে মানে এখানে 16টা কলাম হয়ে গেছে। হ্যাঁ 16টা কলাম হয়ে গেছে সেই জন্য এখানে মাঝখানে এটা স্কিপ করে দিছে ঠিক আছে তো এখন তাহলে আমরা ড্রপ করতেছি 10 ড্রপ ওয়েস কলাম ঠিক আছে ওয়ান হট এনকোডিং এর কোন কলাম গুলো এই যে এই কলাম গুলো এই দুইটা কলামকে সে ড্রপ করে দিচ্ছে ঠিক আছে ওয়েস কলামস তো আমি ড্রপ করলাম ড্রপ করার পর ট্রেন ড্রপ আবার ড্রপ করতেছে কি আইটেম আইডেন্টিফায়ার আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার যেগুলো আমার কি আননেসেসারি আমরা রিসার্চের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুবই করি আমি এই জায়গা থেকে ড্রপ করতেছি তার মানে কিন্তু এক্সেল থেকে চলে গেছে এটা কিন্তু না বুঝতে পারছেন বিষয়টা এক্সেলে কিন্তু আছে সমস্যা নাই ঠিক আছে তো এই জায়গায় আমরা আমাদের যে জিনিসটা আপাতত প্রয়োজন না ওই জিনিসটা আমরা ড্রপ করি ঠিক আছে তো আমরা এই জায়গায় এই জিনিসটা ড্রপ করতেছি যেগুলো যেগুলো প্রয়োজন নাই এখন আমার সবগুলো এখন ক্লিন ডেটা শিট আসছে ঠিক আছে ক্লিন ডেটা শিট আসছে এখন ডাটাকে কি স্প্লিট করবে ট্রেন ডাটাকে দিয়ে তো কাজ করতেছে কারণ কি টেস্টিং ডাটা সেটা কোনটা নাই আমার যে মেন যে আউটপুটটা থাকার কথা ওইটাই তো নাই তাই না সেজন্য আমরা ট্রেন ডাটা দিয়ে পুরোটাকে আবার স্প্লিট করতেছি তো ট্রেন ডাটাকে আবার স্প্লিট করতেছি বড় হাতের এক্স সে আগের মতো ঠিক আছে ওয়াই তারপর যে এখানে কত 0.2 মানে কি 0.2 মানে কি বলেন 20%, হ্যাঁ 20%. 20% 80% ট্রেনিং 20% টেস্ট। এক্স্যাক্টলি আমরা তাহলে এটাকে রান করে দেখতেছি এখন দেখেন বড় হাতের এক্স দিয়ে যেটা আছে এটাতে কত আছে 8523 অ্যাকচুয়ালি এটা হলো যে মেইন ডাটা আমাদের এখান থেকে 80% ডেটা হলো কি 6818 হলো যে এক্সটেন্ড তার মানে বাকি 20% কই গেছে টেস্ট সেটে চলে গেছে এখন আমরা মডেল বিল্ডিং এ যাচ্ছি আমাদের মেইন কাজ as we can see 6818 rows are used for testing out of 8523 which is about 80% of data model building we are going to build a linear regression model and XGBoost model and compare finally we will use the one with the higher accuracy মানে আমরা XGBoost ইউজ করব লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করব এর ভিতরে যেটা আমাদের জন্য বেস্ট হবে আমরা ওইটাই ইউজ করব ঠিক আছে সবার আগে লিনিয়ার রিগ্রেশন হলো মডেল ইভালুয়েশন ফর ফার্স্ট উই নিড টু ইউজ ভাইয়া the ভাইয়া model একটু সরি ওই যে আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু উপরে গেলে আমার একটা লাইন দেখালে আমার হয়তো জি হ্যাঁ দেখেন এই যে প্রিন্ট কোনটা এটা হ্যাঁ ট্রেন থেকে ওই যে প্রিন্ট ট্রেন ডট ড্রপ যেখানে করছে হ্যাঁ এখান থেকে এটা হ্যাঁ এখানে হলো যে যেগুলো আমার আননেসেসারি কোন আমাদের ডেটা সেটে আমাদের এক্সেল শিটে অনেক ধরনের ডেটা থাকে ঠিক আছে অনেক ধরনের ডেটা থাকে সবগুলো দিয়ে কি আমরা কাজ করি ধরুন যে না এক্সেল শিটে আমি একটা ড্যাশবোর্ড নিয়ে কাজ করব আমার যেটা যেটা লাগবে এগুলো নিয়ে কাজ করব বাকিগুলোকে কিন্তু কাজ করি তো আমাদের পাইথনের ক্ষেত্রে আমরা কি করে থাকি যে আমরা এই কি বলে আমরা এই যে বাকিগুলোর ক্ষেত্রে আমরা মানে যেগুলো আননেসেসারি ডেটা এগুলোকে রিমুভ করে দিচ্ছি যেমন আইটেম আইডেন্টিফায়ার যেটা আমাদের প্রয়োজন নাই যেটা দিয়ে কোনো কাজই নাই যেটা আউটলেট আইডেন্টিফায়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার এগুলো প্রয়োজন নাই তো এগুলোকে ড্রপ করতেছে ঠিক আছে এর আগে আরেকটা ড্রপ করছে কোনটা ওয়েজ কলাম দিয়ে আমাদের যে মেইন যেগুলো কি ওয়ান হট এনকোডিং আইটেম টাইপ আউটলেট টাইপ গুলো ওয়ান হট এনকোডিং দিয়ে করার পরে সে আবার এগুলো যে কলাম গুলো আছে ওয়ান হট এনকোডিং করলে কি এই ধরনের হয়ে যায় না এই যে এই ধরনের হয়ে যাওয়ার পর স্টিল তার যে মেইন ডাটা কলামটা থাকে এটা তো রয়ে যায় তাই না আইটেম টাইপটা সেজন্য এটাকে ড্রপ করছে বুঝতে পারছেন জি জি ক্লিয়ার আপনার এটা এখন ওকে হ্যাঁ 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 ওকে আমরা এখন স্প্লিটে এতদূর পর্যন্ত গেছি না মডেল বিল্ডিংটা করলাম এখন আমরা জাস্ট এটাকে রান করতেছি কি ভাই কি র্যান্ডম স্টেটের মিনিং কি? কোনটা র্যান্ডম স্টেট এই যে উপরে একটা লাইনে ছিল কোথায় ও একটু skip
র্যান্ডম স্টেট এটা হলো যে র্যান্ডমলি নাম্বার গুলোকে সে কাউন্ট করবে, র্যান্ডম স্টেট। এটা খুবই পপুলার। এখানে লাস্ট ক্লাসে 1 2 3 দেখছেন, আজকে 2 দেখতেছেন, বুঝতে পারছেন তাই না? আমি চ্যাট জিপিটি কে জানি হোয়াট ইজ, উনি আরো ভালো এক্সপ্লেন করতে পারবে। Explain only random state. What if I take 1 2 3 for random state, তাই না? এই ধরনের তো কোশ্চেন থাকতে পারে আপনাদের। The random state parameter in train test split ensure reproducibility of the split. It acts as a seed for the random number generator used to shuffle and split the data. মানে কি, সে আপনার ডেটাটাকে শাফল করবে, শাফল করার পর সে ওইখান থেকে র্যান্ডমলি 80% and 20% নেয়। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো যে র্যান্ডম স্টেট। তো এখানে দেখেন, if you change random state to 1 to 3, the shuffling pattern and hence the resulting subset will be different from the random state 2. However, the overall ratio of the training or to testing dataset will be 80-20 will remain the same. বুঝতে পারছেন বিষয়টা? তো আপনি এটা যে কোনো কিছু নিতে পারেন, তবে একের অধিক নেওয়াটাই ভালো। এক মানে কি, সে যেরকম আছে এরকমই তো রেখে দিবে, তাই না? তো র্যান্ডম স্টেটটা একটু বেশি, মানে যত ভালো নিতে পারেন, যত শাফলিং করবে আর কি, বুঝতে পারছেন? অনেকটা এই ধরনের হয় না যে আপনি কি কোনো ইয়ে খেলছেন, ওই যে কি বলে যে বাজি ধরা, ওই যে গ্রামে কিন্তু চলে, ওই ছক্কা দিয়ে বাজি। তো ওই ছক্কাটা 6 পড়লে কি হবে, 8 পড়লে কি হবে, তো ওইটা ঘুরানো হয় না। আপনার ছক্কা খেলা খেলেন না, এটা কি বলে, লুডু। লুডু খেলা খেলেন না, লুডুর একটা ইয়ে থাকে না, গোলা থাকে না, এর ভিতরে কি লুডুর ইয়েটা ঢুকানো হয়, তারপর কি লুডু এটাকে সাফল করা হয় না? বুঝতে পারছেন? ওই সাফলটাই হলো যে এটা, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, ওকে আমরা আসি এখন মেইন হলো যে মডেল ইভালুয়েশন। মডেল ইভালুয়েশনের জন্য আমাদেরকে ডাটা, এই যে লাইব্রেরি গুলোকে ইনপুট করতেছে কি কি, মেইন অ্যাবসোলিউট, মিন অ্যাবসোলিউট এরর, মিন স্কোয়ার্ড এরর, কনফিউশন ম্যাট্রিক্স, আরটু স্কোর। এটা তো আমাদের এই যে কি বললাম যে এই দুটো তো আমাদের মেইনলি কিছু করতে হবে না, এগুলো বানানো আছে, আপনার জাস্ট এগুলো কপি পেস্ট করে দিবেন, এই ম্যাট্রিক স্কোর, ইভালুয়েশন স্কোর গুলা। এখন আমি মডেলটাকে চেক করতেছি, এটা হলো যে ইভালুয়েশন মডেল। তো এখানে দেখেন ট্রেনিং স্কোর কত আসছে, টেস্টিং স্কোর কত আসছে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাই 56% আর 54%। হ্যাঁ, এর ভিতরে কোনটাকে আমি এজ এ অ্যাকুরেসি হিসেবে কাউন্ট করব? which one I would select for accuracy? Sure, to my FYI paper. বুঝতে পারতেছেন সে কি বলতেছে? ইউ শুড প্রায়োরিটাইজ টেস্টিং স্কোর। তার মানে আপনার মেইন অ্যাকুরেসি রেট, আপনি যদি কোনো রিসার্চ করেন বা কোথাও যদি অ্যাকুরেসি লিখেন, তাহলে কোনটাকে লিখবেন, টেস্টিংটা নাকি ট্রেনিংটা? টেস্টিং স্কোর। টেস্টিং স্কোরটা লিখতে হবে। তার মানে আমার টেস্টিং স্কোর কত আসছে? 54%। ভাইয়া এটার পিছনে লজিকটা কি, মানে আমরা সবসময় টেস্টিং স্কোরটাই কেন দেখাই? ট্রেনিংটা হলো যে আপনার কাছে ফিক্স, আপনি আম খাবেন কিনা জাম খাবেন এটা আপনি বলতে পারতেছেন, বাট আরেকজন যে মানুষ আসবে সে কি আম নিবে কিনা জাম নিবে, এটা হলো যে সে ভালো মতো সিদ্ধান্ত নিবে, তাই না? তার উপর টেস্ট করার জন্য তো আপনি আগে ওইখানে আম, আপেল, আঙ্কুর এগুলো টেবিলের ভিতরে রেখে দিবেন, তাই না? জি ওইগুলো কি, ওইগুলো যে ট্রেন ডাটা, তাই না? এগুলো তো ফিক্সড আপনার। জি টেস্টিং ডাটাটা আলাদা হয়ে থাকে। তো টেস্টিং মানে কি, আপনি কোন একটা ইমপ্লিমেন্ট করতেছেন কোন একটা মডেলের উপরে, টেস্ট করতেছেন আপনার ডেটাটা, তো সেই জন্য টেস্টিং স্কোরটা নিতে হবে, ঠিক আছে? এটার একটা উৎকৃষ্ট উদাহরণ কি, আর স্কোয়ার স্কোর। এটা কিন্তু R2 স্কোর যেটাকে বলতেছে, এটা কিন্তু আর স্কোয়ার, স্কোয়ার লেখা যায় না বিধায় আমরা R2 লিখছি আর কি। তো R2 স্কোর কত আমার বলেন তো দেখি? 54। মানে এটা টেস্টিং স্কোরটাই। টেস্টিং স্কোরটাই এটা অ্যাকচুয়ালি টেস্টিং স্কোর। তার মানে আমরা যে R2 স্কোর নিই বা F স্কোর নিই বা যতগুলো স্কোর আছে সবগুলো কিসের, এটাকে রিপ্রেজেন্ট করে টেস্টিং স্কোরটাকে, ঠিক আছে? জি। তো আমরা যাই Y প্রেডিক্ট, A প্রেডিক্ট,
এগুলো নিয়ে আপু আপ টু স্কোর। লিনিয়ার রিগ্রেশনে আপনি বলতে পারেন যে ভাই লিনিয়ার আপনি কনফিউশন ম্যাট্রিক্স লিখলেন, মিন অ্যাবসলিউট স্কোর না এটা লিখলেন, বাট আপনি আর টু স্কোরকে কেন প্রায়োরিটি দিচ্ছেন? লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা একুরেসি রেটের জন্য আর টু স্কোরটাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, ঠিক আছে? বাকি অ্যালগরিদমের ক্ষেত্রে বাকি কিছু অন্য কিছু। তো আমরা মডেল স্কোর কত আমার 54%। এই যে 54% যে মডেল স্কোরটা আসছে এটা কারটা রিপ্রেজেন্ট করতেছে? উপরের এটাই টেস্টিং স্কোরটাই, ঠিক আছে? হ্যাঁ, এখন আসছে রেগুলারাইজেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা লেসো রিচ, ঠিক আছে? এই লেসো রিচ আমরা খুবই ইম্পর্টেন্ট একটা তো লেসো রিচ কি আমরা একটু দেখি। লেসো এন্ড রিচ শর্ট এক্সপ্লেনেশন। লেসোকে L1 বলা হয়, আরেকটা মনে হয় L3 বা L2 বলা হয় আর কি রিচটাকে, ঠিক আছে? কি ডিফারেন্ট এলিমেন্টস, ইররিলেভেন্ট ফিচার্স এন্ড রিটেইনস অল ফিচার্স বাট রিডিউসেস देयर ইমপ্যাক্ট, ঠিক আছে? লেসোর কাজ কি? লেসোর কাজটা হলো যে ইররিলেভেন্ট যতগুলো ফিচার আছে সবগুলো ফিচারকে সে এলিমিনেট করে যে মডেলটা থাকবে ওই মডেলের উপর সে একটা আউটপুট দেয়। আর রিচটা কি করে? রিচটা হলো যে এই কি বলে যতগুলো ফিচার আছে তাদের ভিতরে এই মনে হয় কোনো একটা ইমপ্যাক্ট বা কিছু মনে হয় রিডিউস করে। এটা কি ভালো ক্ষেত্রে নাকি খারাপ ক্ষেত্রে এটা দেখতে হবে এটা। তো এখানে কি বলতেছে, রিচ রিগ্রেশন অ্যাডস L2 regularization term to loss function which penalize the square of the coefficient. Three coefficient towards 0 without making the exactly 0, keeping all features in the model. মানে সে সবগুলো ফিচার গুলো মিলে সে একটা মডেল বানায় এবং বাট ওই মডেলটা কি হয়ে থাকে, ওই মডেলটার ভিতরে ইম্প্যাক্টটা অনেক কম হয়ে থাকে, ঠিক আছে? বা লেসোর ক্ষেত্রে সে কি করে? লেসোর ক্ষেত্রে সে যতগুলো ইরিলিভেন্ট কিছু ফাংশন আছে, ইরিলিভেন্ট কিছু ডেটা থাকতে পারে, ওইগুলোকে সে এগুলোকে ইলিমিনেট করে পিওর যে ডেটাটা থাকে ওই ডেটা দিয়ে সে কাজ করে থাকে, বুঝতে পারছেন? তো আমরা একটু লেসো রিজের ক্ষেত্রে যাই। লেসো রিজ দিয়ে আবার সে সেম ডেটাটাকে লেসো রিজ দিয়ে সে ট্র্যাক করছে। তো এটা হলো যে লেসো রিজটাকে ইম্পোর্ট করলো। আমরা ওই যে এই জায়গায় যেরকম এই করলাম না লিনিয়ার রিগ্রেশন, এটা যেরকম একটা মডেল, এটাও একটা মডেল। এই মডেলটা কি এটার জন্য লেসো রিগ্রেশনের জন্য, এই যে নিচে আবার আছে লেসো রিগ্রেশন আছে, এই যে মডেলটার জন্য এই যে লেসো মডেল নামে একটা ভেরিয়েবল নিল যেটার ভিতরে এটা হলো যে লেসো 1। লেসো 1 মানে কি L1 যেটা এটার কোথায় L1 L1 কোনটা, লেসোটাকে L1 বলা হয়, ঠিক আছে? তো এটাকে নিল, এক্সটেন্ড করলো, লেসো আসলো আলফা 1, ওয়াই প্রেডিক্ট এক্সপ্রেসড এগুলো করলো সেম 54%, তাই না? এটা ক্ষেত্রে 54%, এটা ক্ষেত্রে 54%। এটা কেন প্রয়োজন? সে বলতে পারেন যে ভাই লিনিয়ার রিগ্রেশন করলাম তারপর লেসোর কি প্রয়োজন আছে? অনেক সময় আছে যে অনেকগুলা আপনারা যারা রিসার্চ নিয়ে কাজ করে থাকেন মাল্টিপল অ্যালগরিদম চালান, তাই না? যেটার বেস্ট একুরেসি দেয় ওইটাই আপনি নেন। তো আপনি এখানে মাল্টিপল অ্যালগরিদম চালাচ্ছেন, ধরে নেন যেটার ভিতরে যদি এটা ট্রেনিং স্কোর যদি আমার 56% আসতো তাহলে আমি কোনটা নিতাম বলেন? লিনিয়ার রিগ্রেশনেরটা নিতাম নাকি লেসোরটা নিতাম? লেসোরটা নিতাম, ঠিক আছে? তো এইটাই আর কি জাস্ট পার্থক্য। এই যে এখানে বলতেছে রেগুলারাইজেশন টেকনিক লেসো রিচ এন্ড ইলাস্টিক নেট। ইলাস্টিক নেটটা মনে হয় L3, ঠিক আছে? Regularization is a technique used to machine learning and a statistical model to prevent overfitting by adding a penalty to the model's complexity. ঠিক আছে? It helps improve the model generalization to new unseen data by discouraging overly complex model. ঠিক আছে? বুঝতে পারছেন? মানে পিওর ডাটা দিবে সে আপনাকে, ওভারফিটিং করতে দিবে না আপনাকে, ঠিক আছে? প্রিভেন্ট ওভারফিটিং আর ইমপ্রুভ জেনারেলাইজেশন, আপনার ডেটার উপর ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে সে। সো এখানে রিজওয়ানটা দেখে অবজেক্টিভ বলছে minimize the sum of square residual with penalty proportional to the sum of the square with the coefficient. Effective shrink coefficient towards 0 but never exactly to 0. Useful for preventing overfitting. আপনি ধরে নেন যে রিজটা আমরা কি জন্য ইউজ করতেছি? ওভারফিটিং। সে আপনি একটা ডেটা নিলেন যেটা 92% আসছে লিনিয়ার রিগ্রেশন দিয়ে। আপনি যদি এটাকে আপনি এখন এটা কি ওভারফিটিং হয়ে গেছে না? 92 এর উপরে বা 96% একুরেসি আসছে। এখন আপনি এটাকে কি করবেন? L2 দিয়ে যদি চালান, এটা যদি 86% আসে তাহলে কোনটা নিবেন? লিনিয়ারের সেই 96% নিবেন নাকি রিজেরটা নিবেন? রিজের সেই 86%, কোনটা নিবেন বলেন? রিজের 86% নিব রিজ রিগ্রেশনের, কারণ কি সে আমাকে একটা লেভেলের ভিতরে নিয়ে আসতেছে। আমি লাস্ট ক্লাসে কিন্তু বলছিলাম একটা কি আন্ডার ফিটিং,
একটা কি ওভারফিটিং, আর মাঝখানটা কি একটা লেভেল ডেটা, তাই না? লেভেল ফিটিং আর কি, ঠিক আছে। আন্ডার ফিটিং কত বলছি, এই কি বলে 68% বা 68% এর লেস যদি হয়, আর ওভারফিটিং কি 92 এন্ড 92 এর উপরে যদি যায়, ঠিক আছে, ওইটাকে বলা ওভারফিটিং। আর এর ভিতরে যেটা থাকবে এটা একটা কম্প্যাক্ট একটা একুরেসি আর কি, যেটার উপর একটা বিশ্বাসযোগ্য একুরেসি বলা হয় আর কি। তো আপনারা যখনই লিনিয়ার রিগ্রেশন দিয়ে কাজ করতে গিয়ে যখনই একুরেসি রেটটা অনেক হাই হয়ে যাবে, তখন আপনার এই রিস্ক রিগ্রেশন বা লেসার রিগ্রেশন দিয়ে ওইটাকে খুব সুন্দরভাবে একটা ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তো লেসার রিগ্রেশনের কাজ কি, এটা হলো যে ইম্পর্টেন্ট ফিচার সে এক্সক্লুড করে, লেস ইম্পর্টেন্ট ফিচার গুলোকে সে এক্সক্লুড করে দেয়, L1, ঠিক আছে। ইলাস্টিক নেটটার কাজ কি, মেনটেন স্মল বাট নন জিরো কোএফিসিয়েন্ট মেকিং ইট ইউজফুল হোয়েন দেয়ার আর মাল্টিপল কোরিলেটেড ফিচার। ওইখানে যখন মাল্টিপল কোরিলেটেড ফিচার থাকবে, যেমন আমাদের এই ডেটা সেটে মাল্টিপল কোরিলেটেড ফিচার আছে, তাই না, মাল্টিপল নিউমেরিক্যাল ডেটা আছে আর কি। তো এই ধরনের ফিচার গুলোকে সে আমাকে এগুলোতে বেশি কাজ করে আর কি, ইলাস্টিক নেটের কথা বলতেছে। তো মেইনলি ইন সামারি যদি বলে তাহলে RISC-2 এর কাজ কি, L2 এর কাজ কি, শ্রিঙ্ক কোএফিসিয়েন্ট এন্ড কিপস অল ফিচার, মানে কোএফিসিয়েন্ট ভ্যালুটা কমায় দিয়ে আর সে যতগুলো ফিচার আছে সবগুলোকে রাখার চেষ্টা করে, দেন সে একটা ভালো একটা ডেটা দেয়, ঠিক আছে। লেসোটার কাজ কি, কোএফিসিয়েন্টকে একেবারে জিরো করে দেয়, ঠিক আছে, জিরো করে দেয় এন্ড ইফেক্টিভ সিলেক্টিভ ফিচার। তো যখনই কোএফিসিয়েন্টকে জিরো করে দিবে, তার মানে কি একটা ডাটার সাথে একটা ডাটার কোনো মিল থাকবে না, তাই না? না। তো এটা কি হয়ে যাবে, এটা একেবারে সে মানে পিওর ডেটাকে নিচ্ছে, মানে সে একেবারে বাছাই করতে 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 যে ডেটাটা থাকে ওই ডেটাকে সে অ্যাকচুয়ালি কাজ করতেছে। ইলাস্টিক নেটের কাজ কি, কম্বাইন্স লেসো এন্ড রিস্ক দুটাকে সে কাজ কম্বাইন করতেছে, দেন ব্যালেন্স করে যে আউটপুটটা আসে ওইটাই হলো যে ইলাস্টিক নেট, ঠিক আছে, বুঝতে পারছেন ক্লিয়ার এটা? এখানে আমাদের কি একুরেসি রেট আসছে। এখন যদি আমি আপনাদেরকে টাস্ক দিই, আপনারা নিজেরাই হয়তো চেষ্টা করতে পারেন যে এটার ক্ষেত্রে অ্যাকুরেসি রেট আছে, কিন্তু এটার ক্ষেত্রে আপনি কি ওই যে ফার্স্ট প্রাইসের মতো কিছু যদি করতে চান করতে পারবেন না? করতে পারবেন ডেফিনেটলি, কিন্তু একটু সময় দিতে হবে আর কি, ঠিক আছে। তো একটা হলো যে কি বিগ মার্ট যেটা শিখাইলাম এটা তাহলে আমরা একটু রিসার্চ বেসিস পারপাসের দিকে ফোকাসড, আর এটা কি, এটা একটা বিজনেস প্রবলেম সলভিং এর দিকে ফোকাস, ঠিক আছে। আমরা দুইটা জিনিসই শিখলাম, তাই না? কারণ তার মানে আমাদের আজকে লিনিয়ার রিগ্রেশন শেষ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? দাদা আমার একটা কারো কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওই যে রিপ্লেস যে করলাম আমরা আপনার 20 নম্বর লাইনে, জি তো সেখানে যদি 3টা থাকে, এমন যে ওখানে যেমন লো ফ্যাট LF দিয়ে করা হয়েছে, ওখানে যদি সাপোজ আপনার 3টা আছে লো ফ্যাট L ফ্যাট এই ধরনের থাকে, তখন আমরা ওটাকে রিপ্লেসটা কিভাবে করব? 3টাতে করব। এই যে এটা কই রিপ্লেসটা করছে, 20 যে নম্বর কলামটা লাইন। আমরা এড করবো ওটা অ্যাড করে দিলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি ওই জিনিসটাই। তারপর দেখায় ভাইকে দেখায় এটা বা মনে যেন কিছু না থাকে, ঠিক আছে। আরেকটা কি বললেন, এলএফ, আরেকটা L ফ্যাট। এলফেট। তো ধরেন যে আমি একটা এলফেট নিলাম, এটা এখানে লিখে দিলে কোনো অসুবিধা নাই, কারণ সে তো খুঁজেই পাবে না এলফেট বলতে কিছু, তাই না? এলফেট এরকমই তো নাকি? জি এমন। এটার ক্ষেত্রে তাহলে এটা কত নাম্বার রোতে কত নাম্বার নাম্বারে লিখছেন? 3 নাম্বারে। 3 নম্বরে। তার মানে 3 নাম্বার জায়গায় আপনি কি করতে হবে, লো ফ্যাট দিয়ে দিতে হবে এই জায়গায়, লো ফ্যাট, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ক্লিয়ার? এটা এভাবে করতে হবে আর কি। আর হচ্ছে দাদা আর একটা বিষয়, সেটা হচ্ছে ওই যে আমরা গ্রাফের নিচে যে প্রেসক্রিপশনের ইয়াটা করলাম, প্রেসক্রিপটিভ যেটা, হ্যাঁ এটা কি যখন আপনি যেটা বললেন যে কাউকে কোনো বিজনেস ওনারকে বা কোনো মার্কেটিং ডিপার্টমেন্টে যদি বলতে হয়, তখন সেই ক্ষেত্রে আমরা এটা তাদের কিভাবে বলতে পারি? মানে এটা তো আপনি তখন বলবেন না, আপনি এই যে এই রিপোর্টটা হ্যাঁ, একুএস স্টাডি রিপোর্টটা আপনি আপনার বসকে জমা দিবেন। আচ্ছা আপনার উপরে যে বস থাকবে তাকে, ওই বস একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করবে, একটা প্রেজেন্টেশন দিবে কার কাছে, বা আপনাদের ইন্টারনালি একটা প্রেজেন্টেশন হবে যেখানে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন। এখন আপনার বস এই প্রেজেন্টেশনটা কাকে দিবে, সে তার বসকে দিবে। এখন তার বস ওই ডিপার্টমেন্টের ম্যানেজারকে দেখে ওই ডিপার্টমেন্টকে এই জিনিসটা ইয়ে করে দিবে, বা আপনাদের সাথে একটা কোলাবোরেট করে দিতে পারে, বুঝতে পারছি। আপনার এটা নিয়ে ইয়ে করা দরকার, আপনার যাকে রিপোর্ট দিয়ে তাকে আমরা জাস্ট হচ্ছে আমরা এখানে অ্যানালাইসিস বা যে রিপোর্ট গুলো হ্যাঁ ইয়া করে ভিউগুলো দেখাই যাব, তারা ওইভাবে ইয়া করে নেবে। এক্স্যাক্টলি হ্যাঁ ওই জিনিসটা। আর কারো কি কোনো কোয়েশ্চন আছে?
ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে জি আমরা যে লিনিয়ার রিগ্রেশনের যে মডেলগুলো আমরা কল করে কাজ করতেছি জি এগুলোর ভিতরের ফাংশনালিটিস আমাদের জানা লাগবে যে কিভাবে কাজ করতেছে এটা মানে হলো যে আপনি যখন আপনি একদম রিসার্চের কাজ করবেন তখন আপনার জানতে হবে, মানে তখন কি ওই অ্যালগরিদমটা লিখ কিরকম, তাই না? লাস্ট ক্লাসে দেখেছিলাম না অ্যালগরিদমটা কিরকম, লেস অ্যালগরিদম, এগুলো আপনি অনলাইন থেকে নিবেন আর ওইটা রেফারেন্স দিয়ে দিবেন, বুঝতে পারছেন? ওকে থ্যাংক ইউ আমি আপনাকে দেখাই দাঁড়ান। ডাটা সায়েন্স প্রজেক্ট হয়েছে, ডাটা সায়েন্স প্রজেক্ট, এটা তো ক্লাসরুম, ডাটা সায়েন্স প্রজেক্ট, এটা একটা আমার ইয়ে ছিল আর কি, এই যে কি বলে ওই যে একটা প্রজেক্ট ছিল আর কি। আহ, এই প্রজেক্টটা আমি করে দিছি আর কি, এটা একটা পেপারের মতো, হোয়াইট পেপারের মতো, ঠিক আছে? তো এই যে এখানে যে এই যে কম্পারেটিভ অ্যানালাইসিস রটেন টমেটো স্কোর করছি না আপনাদেরকে, যেটা আর কি করাইছি, ধরেন যে এটার উপরে আমি যাই, রটেন টমেটো স্কোরের উপরে ক্লিক করি, যাই কি এই যে এটা, ঠিক আছে? এই যে এটার উপর কি কাজ করা হয়েছে, ডাটা প্রিপারেশন কি মেট্রিক্স, এটার উপর কি চালানো হয়েছে, নর্মালিটি, তারপর হোমোজেনিটি চেক করার পর কি করা হয়েছে, এটার উপর ম্যানহুইটিন ইউ টেস্ট করা হয়েছে, বুঝতে পারছেন? এখন আমাকে কি আপনি মনে করতেছেন যে আমি খালি ম্যানহুইটিন ইউ টেস্ট লিখলে হয়ে যাবে? হয়ে যায় নাই। এই যে ইকুয়েশন ফোর কই, উপরের দিকে লেখা আছে ইকুয়েশন ফোর। এখন এই ইকুয়েশনটা কি আমি আপনাদেরকে শিখাইছি? শিখাই না। এটা কই আমিও কি এই জিনিসটা ইকুয়েশনটা জানি যাই না, এটা অনলাইন থেকে নিয়ে আসছি। এই যে ইকুয়েশন ফোর, এটা হলো যে ম্যানহুইটিন টেস্টের কি ইকুয়েশন, বুঝতে পারছেন? ক্লিয়ার আপনার বিষয়টা এখন? জি ভাই এই ইকুয়েশনটা যেখান থেকে নিয়ে আসবেন আপনি নিজের মতো করে ওই ইকুয়েশনটা শিখাবেন। এই যেখানে লিখছি আমি র্যাঙ্কস অফ দ্য মুভিজ ইন দি নেক্সট গ্রুপ, ঠিক আছে, নেটফ্লিক্স গ্রুপ, এটা আপনি নিজের মতো করে ইয়ে করবেন বা চ্যাট জিপিটি কে বলে দিলে সে করে দিবে, ঠিক আছে? তবে চ্যাট জিপিটি কে কপি করবেন না, কিন্তু চ্যাট জিপিটির কপি কিন্তু পরে ওটা কিন্তু জানালে পাবলিশ হয় না, ঠিক আছে? পরে আবার বলবেন না যে জয় ভাই কিভাবে পাবলিশ করে, ঠিক আছে? হ্যাঁ আমি আমি হলেন যে চ্যাট জিপিটি থেকে নিয়ে ওখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখি, নাহলে কিন্তু ওই হিউম্যানাইজ যে করতে হবে। দাদা মানে চ্যাট জিপিটি থেকে তো রিফ্রেশ করা যায়। রিফ্রেশ করলে ওইটাকেও ধরা হয়। ও ওটাকে ধরা যায় ভাই, ওই যে আপনার কুইল বট আছে, আরো যে টুল গুলো আছে ওগুলো সবকিছু ধরে ফেলে। তাহলে তো কুইলবট ধরা পড়তো না, তাই না? হুম। বুঝতে পারছেন বিষয়টা? হিউম্যানেট করতে হবে এটার জন্য। আমি হিউম্যানেট করি নানাভাবে, হিউম্যানেট করা যায়। আমি বিভিন্ন বিভিন্ন মানে অনেক অনেক মানে এগুলো আছে আর কি। তো আমি মেনলি লেখার উপরেই বেশি থাকে, তো আমার লেখা অনেক গ্রামাটিক্যাল ভুল থাকতেই পারে স্বাভাবিকভাবে। এই যে এখানে দেখেন এই জায়গায় দোষে, বাট এগুলো ওরা খুব একটা বেশি ফোকাস করে না। আপনার যদি মানে ওই জায়গায় যদি কোনো না থাকে, অ্যাটলিস্ট প্রথম স্টেজটা তো আপনাকে পার হইতে হবে রিভিউ পেপারে যাওয়ার জন্য আর কি, মানে রিভিউ করার স্টেজ পর্যন্ত যাইতে হবে। রিভিউ করার পর আপনি ইচ্ছা মতো ওই গ্রামাটিক্যাল এগুলো ঠিক করতে পারবেন নিজে। আপনাকে সেই বলে দিবে এগুলো ঠিক করেন ওইগুলো ঠিক করেন, তখন আপনি ঠিক করলেন। বুঝতে পারছেন বিষয়টা? তাই বলে আবার করেন না যে অতিরিক্ত ভুল করে ফেলছেন, এরকম না, ঠিক আছে? আপনার 12 বছর ধরে পড়ার পর যদি আমরা অতিরিক্ত ভুল করি তাহলে তো হলো না। তো ওই অতটুকু অ্যাটলিস্ট আপনাদের কাছে রাখতে হবে, ঠিক আছে? এই যে এখানে যান জেড টেস্ট করছে, তারপরে এই যে সাপিরো উইক টেস্ট কোনটা? ওই যে নর্মালিটি চেক যেটা করি ওইটাই তো, বুঝতে পারছেন? ওইটার হলো যে ইকুয়েশন হলো এটা, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো ইকুয়েশন পড়েন না, ইকুয়েশন কই থেকে পাবো? তাহলে আমি কিভাবে বলবো? বুঝতে পারছেন? এটা তো আমি নিজে অনলাইন থেকে নিয়ে আসছি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার আপনার কথা? জি ভাই ক্লিয়ার হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে। আপনি যে ইকুয়েশনটা নিয়ে কাজ করবেন ওইটার অবশ্যই আপনাকে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিতেই হবে। এটা আপনার ফিক্স, মানে এটা আপনার দিতেই হবে, না দিলে আপনার কিন্তু হবে না, ঠিক আছে? তো ওইটা দিতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। কারো কি কোনো কোয়েশন আছে? না হলে আমরা এখানে রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। ভাইয়া ওই যে একটা কথা জি। ছিল, সেটা হলো গিয়ে আমি চেয়েছিলাম আমার লিঙ্কডইনে আমি একটু লাইভে দেখাই। হ্যাঁ, লাইভে দেখান, স্ক্রিন শেয়ার করে দিতে পারেন, কোনো